নমস্কার। কথা মাধবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আপনাদের জন্য রয়েছে সুনির্মল বসুর লেখা গল্প দিল্লি কা লাড্ডু। সুনির্মল বসুর জন্ম 20শে জুলাই 1902 সালে গিরিডিতে এবং মৃত্যু 25শে ফেব্রুয়ারি 1957 সালে। মাত্র 55 বছরের জীবিতকালে তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন হাওয়ার তোলা, আনন্দ নাড়ু, টুনটুনির গান, লালন ফকিরের ভিটের মতো কিছু অবিস্মরণীয় রচনা। আজ তারই লেখা দিল্লি কা লাড্ডু আপনাদের জন্য। শুনে দেখুন কেমন লাগে। চোখে কালো চশমা, ঝোড়ো কাকের মতো চুলগুলো, পায়ে ময়লা ক্যানভাসের জুতো, একটা সুটকেস হাতে দুপুরবেলা হঠাৎ গঙ্গারাম বাড়িতে এসে হাজির হলো। 2 মাস আগে চাকরি করতে যাচ্ছি বলে হঠাৎ গঙ্গারাম যে কোথায় কর্পূরের মতো উবে গিয়েছিল তার খোঁজ এতদিন আমরা পাইনি। আজ এই বেশে তাকে হঠাৎ ফিরতে দেখে আমরা প্রশ্নে প্রশ্নে তাকে দস্তুর মতো অস্থির করে তুললাম। গঙ্গারাম জীবনে কোনোদিন যে কিছু উন্নতি করবে সে আশা বাড়ির লোকেরা সবাই অনেক দিন ছেড়ে দিয়েছিল। ছেলেবেলা থেকেই বেচারির শরীরে যেন রাজ্যের অসুখ গেড়ে বসেছিল। গেঁটে বাত, পেটে পিলে, হাঁপানি, আর তার উপর ছিল ম্যালেরিয়া। এই রোগগুলোর তদারক করতে করতেই বেচারি গঙ্গারামের 30টা বছর পার হয়ে গেল। তার জীবনের যা কিছু সুখের স্বপ্ন এই রোগগুলো ধারালো করাতের মতো ক্যাঁচ ক্যাঁচ করে কেটে গুঁড়ো করে দিয়েছিল। বেচারি গঙ্গারামের কি দোষ, সবই তার মন্দ অদৃষ্ট। তারপর সেদিন যখন তার জ্যাঠামশাই বললেন, অত ভাগা, বুড়ো বয়স পর্যন্ত বসে বসে বাপ জ্যাঠার অন্ন গরুর মতো গিলছ, তখন গঙ্গারাম আর স্থির থাকতে পারল না। গঙ্গারাম ভাবলে সেও তো মানুষ। সত্যি তো, সে কেন অন্যের পয়সায় খাবে? তারও হাত পা আছে, থাকুক না শরীরের রোগ। রোগ কার না হয়? জ্যাঠামশাইয়ের ওপর তার এতটুকু রাগও হলো না, ধিক্কার এলো তার নিজের ওপর। তারপর থেকে গঙ্গারাম উধাও। অনেক চেষ্টা করেও এতদিনে তার খোঁজ আমরা পাইনি। আজ 2 মাস পর তাকে ফিরতে দেখে আমাদের কৌতূহলের আর সীমা নেই। গঙ্গারাম বললে সে দিল্লি থেকে আসছে, তিমারপুরে সে একটা চাকরি পেয়েছে, সে ছুটি নিয়ে এসেছে। 15 দিন পর আবার চাকরিতে যোগ দিতে হবে। এই কদিনের জন্য সে বাড়িতে দেখা সাক্ষাৎ করতে এসেছে। 5 বছরের মধ্যে সে আর ছুটি পাবে না। সন্ধ্যের সময় চায়ের দোকানে আমার সঙ্গে গঙ্গারামের দেখা হলো। গঙ্গারাম পিরিচে চা ঢেলে চুমুক দিচ্ছিল। আমাকে দেখে সে বললে, এসো দাদা, একটু গল্প সল্প করা যাক। দাও তো হে নবীন, বাবুকে কড়া করে এক পেলা চা দাও। এই কদিনেই গঙ্গারামের চেহারার অনেক পরিবর্তন হয়েছে। দেখে মনে হলো দিল্লির জল হাওয়ায় তার ব্যাধিও বোধহয় দেহ ছেড়ে পিঠ টান দিয়েছে। নানা রকম গল্প করতে করতে হঠাৎ আমার চোখ পড়ল গঙ্গারামের নাকের ওপর। নাকের সামনের দিকটা বেশ টকটকে লাল হয়ে উঁচু বলের মতো হয়ে আছে। আমি কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলাম, তোমার নাকে আবার কি হলো গঙ্গারাম? গঙ্গারাম বললে, আরে ভাই আর বলো কেন, দিদা লাড্ডু খেয়ে এই কাণ্ড ঘটেছে। আমি বললাম, তা কি রকম? গঙ্গারাম আরেক পেয়ালা চায়ের হুকুম দিয়ে বলতে আরম্ভ করলে, ছেলেবেলা থেকেই দিল্লি কা লাড্ডুর নাম সে শুনে আসছে। তাই দিল্লি গিয়ে প্রথমেই যে ইচ্ছা হলো এই অপূর্ব জিনিসটাকে স্বচক্ষে দেখতে হবে, নইলে জীবনটা বৃথা। কারণ সে শুনেছিল দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। কাজেই সে ভাবল না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই ভালো। বাজারে ঘুরে ঘুরে দিল্লি কা লাড্ডু অনেক রকমই দেখল, কিন্তু আসল দিল্লি কা লাড্ডুর খোঁজ আর পায় না।
চাকর পঞ্চুলালকে মনের ইচ্ছের কথা সে জানালো। পঞ্চু প্রতিজ্ঞা করল 2-4 দিনের মধ্যেই গঙ্গারামকে সে সেই চিরবাঞ্ছিত দিল্লি কা লাড্ডু খাওয়াবেই খাওয়াবে। এখানে আসবার কিছুদিন আগে একদিন সন্ধ্যার সময় গঙ্গারাম কাজ থেকে বাড়ি ফিরেছে। এমন সময় পঞ্চুলাল এসে বলল তাকে আজকে রাতের মতো ছুটি দিতে হবে, তার একটা বিয়ের নিমন্ত্রণ আছে। দিল্লি কা লাড্ডু জোগাড় করে সে রান্নাঘরের তাকের ওপর রেখে এসেছে। পঞ্চুলালের কথা শুনে গঙ্গারাম আনন্দে নেচে উঠল। ভাবল, যাক, এতদিন পর পঞ্চুলালের কৃপায় বরাদে দিল্লি কা লাড্ডুর দর্শন মিলল। তখনই পঞ্চুলালের ছুটি মঞ্জুর করে দিল। পঞ্চু নিমন্ত্রণ খেতে চলে গেল। গঙ্গারাম হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে ঢুকল। পঞ্চুটা নিমন্ত্রণ খাবার আনন্দে আলোটা পর্যন্ত জেলে রেখে যায়নি। দেশলাইটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দিল্লি কা লাড্ডুর জন্য প্রাণটাও ছটফট করছে। সে ভাবল, মরুককে দেশলাই, তাকের উপরেই তো লাড্ডুগুলো আছে, খুঁজে পেতে কষ্ট হবে না। রান্নাঘরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। একটা নতুন দেশলাই কিনে এনে আলোটা যে জ্বালবে তারও সবুজ সইছে না। হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো কোথায় সেই লাড্ডু। পূর্ব দিকের জানলার ওপর যে তাকটা ছিল, মনে হলো সেইখানে একটা ধামা রয়েছে। সে ভাবল, যাক, এতক্ষণে লাড্ডুর সন্ধান পাওয়া গেছে। মনের আনন্দে ধামার ভেতর হাত দিল সে। আরে বাপরে, এই যে মস্ত লাড্ডু! তারপর ভীষণ রকম বো বো আওয়াজ শুনে চমকে উঠল। মনে হলো রান্নাঘরের সমস্ত অন্ধকারটা যেন গোঙাতে শুরু করেছে। ভীষণ ভড়কে গিয়ে পা হড়কে পড়ে গেল সে। তারপর নাকে, মুখে, চোখে, উফ, সে কি জ্বলুনি! কারা যেন তার সমস্ত শরীরে ছোবল মারতে লাগলো। চিৎকার করে সে বাইরে পালিয়ে এলো। সমস্ত শরীরটা তার থরথর করে কাঁপতে থাকলো। তারপর সেই রাত্রে কাঁপুনে দিয়ে জ্বর এলো। ভোরবেলা পঞ্চুলাল এলো। তার অবস্থা দেখে তো তার চক্ষু স্থির। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ব্যাপারটা জেনে এসে সে বলল, বাবু, দিল্লি কা লাড্ডুর ধামার বদলে অন্ধকারে আপনি ভীমরুলের চাকে হাত দিয়েছিলেন বাবু। পঞ্চুলাল গঙ্গারামের পা ধরে ক্ষমা চাইলে, বললে আলো জেলে রেখে গেলে আর এই কাণ্ড ঘটত না। ভীমরুলের চাকটা কবে থেকে যে ওখানে হয়েছে তা কারোরই খেয়াল ছিল না। এই পর্যন্ত বলে গঙ্গারাম একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলো। পাশের দোকানের ঘড়িতে টং টং করে 8টা বাজলো। আমি বললাম, এবার ওঠা যাক। গঙ্গারাম তার গল্পের জের টেনে আবার বলতে শুরু করলে, দাদা, নাকের দাগটা এখনো মিলোয়নি, তবে ব্যথা অনেকটা কমে গেছে। সেই দিল্লি কা লাড্ডুর কামড় খাওয়ার পর থেকে আমার হাঁপানির টানটাও আর হয়নি। বাতের ব্যথাও সেরে গেছে। আর মাঝে মাঝে যে ম্যালেরিয়ার জ্বর হতো, সেই কথাও প্রায় ভুলতে বসেছি। গঙ্গারামের গল্প শুনে আমি আর থাকতে পারলাম না। চিৎকার করে টেবিল চাপড়ে বলে উঠলাম, সাবাস দিল্লি কা লাড্ডু, সাবাস! শুনছিলেন সুনির্মল বসুর লেখা ছোট গল্প দিল্লি কা লাড্ডু। গল্পের সূত্রধার, গল্প পাঠ পঞ্চুলাল, গঙ্গারামের চরিত্রে এবং গল্পের শাব্দিক সম্পাদনা, প্রচার চিত্র প্রস্তুতি এবং পর্ব পরিচালনায় আমি সৌহার্দ্য। প্রচার ও বিপণনে রীতিরেখা। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।